আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রসঙ্গভান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক স্যারকে আমি মঞ্চে আসার আহ্বান করছি। অনেক ধন্যবাদ। আমার পূর্ববর্তী দুজন বক্তা শফিউল এবং হুসাইন জহির কথা বলে যাওয়াতে আমার সুবিধা হয়েছে। আমার নিজের কিছু টকিং পয়েন্টস ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমি কিছু টকিং পয়েন্টস নিয়েছি। আমি শুরু করতে চাই যেখানে মুস্তাইন জহির শেষ করেছেন সেখান থেকে। উনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, কিন্তু আমার খুব ভালো লাগছে যে এখানে ফার্স্ট অফ অল এই সন্ধ্যাবেলা উইকডেতে এত মানুষ এসেছেন, আপনারা আগ্রহ থেকে এসেছেন শুনতে। এক, দুই হলো যে একেবারে ভরা এবং সবাই তরুণ এখানে সবাই। উনি বলেছেন 98%, আমি বলছি 100%, আমি সহ আমরা সবাই খুব তরুণ। আমাদের খুব প্রাণের কাছের বিষয় এটা, এই কারণে আমরা সেই জানার জন্য বোঝার জন্য আমরা এসেছি। একটা হলো যে শফিউল যেটা বলেছিল শুরুতে বলতে গিয়ে, যে একটা শব্দ সে ব্যবহার করেছিল যে ফরেন পলিসি রিফর্মের কনটেক্সটে বলেছিল জুলাইয়ের দাবি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জুলাইয়ে যে এত বড় ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা এই জুলাইয়ের কিন্তু একটা দাবি আছে এবং এটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। জুলাইয়ের ঘটনা ফিকে হয়ে যাবে, আবেগটা ফিকে হয়ে যাবে বলে আমার ভয় হয়, এবং এটা হয়তো বা প্রকৃতিরই নিয়ম। কিন্তু আমরা এই যে জুলাইয়ের দাবি, এই শব্দগুচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে দাবিগুলো জারি রাখার জন্য এ ধরনের আয়োজন, এ ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে এগুলো আমরা এই জুলাইয়ের একটা দাবি নিয়ে আমরা কথা বলছি। এখানে অনেক বিষয়ের অবতারণা হবে, কিন্তু এগুলোই জুলাইয়ের দাবি। আমি মনে করি আমাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে ভারতকে বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতকে তো আমরা বদলাতে পারবো না, ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা অনন্তকাল যদি এই ভৌগোলিক এখন যে সীমারেখা, যেভাবে আমরা দক্ষিণ এশিয়াকে চিনি, যতদিন পর্যন্ত টিকে থাকবে, আপনি নিশ্চিত থাকেন যে ভারতের কাছে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জনগোষ্ঠী হিসেবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমাজ হিসেবে আমরা পরিগণিত হব। ভারতের দিক থেকেও কিন্তু আমাদের ভীষণ গুরুত্ব রয়েছে এবং সেটিও আমাদের অনুধাবন করা উচিত। কথাটা এই কারণে বলছি যে মুস্তাইন জহির একটা কথা বলেছেন যে ভারত কে নিয়ে আপনারা ওভারওয়েলমড হবেন না। আমিও তাই বলছি, ভারতকে নিয়ে ওভারওয়েলমড হবেন না, কিন্তু ভারতকে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। আমি ব্যাখ্যা করবো যে কেন বলছি ভারতকে ছাড়তে পারবেন না। ভারত সবসময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে আমাদের জন্য। এই কারণে আমাদের, বিশেষ করে আপনাদের জেনারেশন, উনি আরো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই জেনারেশন 70-এর দশকে নেতৃত্ব দিয়েছেন, তারা এক ধরনের শব্দ ব্যবহার করেছেন। উনি বলছেন রিপ্লেসমেন্ট স্টেজে তারা চলে গেছেন। আসলে রিপ্লেসমেন্ট স্টেজে চলে গেছেন। তাই নতুন যারা আপনারা এই বিপ্লবের মধ্যে দিয়ে জন্ম হয়েছে, আপনাদের যারা দায়িত্ব নিবেন, তারা যদি ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো না বুঝেন, তাহলে এগুলো আপনারা ডিল করতে পারবেন না। কারণ আমরা বিক্ষিপ্তভাবে ভারত নিয়ে অনেক কথা বলি, অনেক আলোচনা করি, কিন্তু বিগার পিকচারটা অনেক জটিল। বিগার পিকচারটা শুধুমাত্র জুলাই না, বিগার পিকচারটা শুধু 71 না, জুলাই পিকচার আরো অনেক পুরনো। এই যেমন এই ভারত শব্দ নিয়ে বলেছে যে ভারত শব্দের মধ্যে যে রাজনীতি লুকিয়ে আছে। হ্যাঁ, কাজে আমাদের অনেক বিষয়ে জানতে হবে এবং এগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আজকের যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ববঙ্গ ছিল, বা আজকের যে বাংলাদেশ, এটা নিয়ে ভারতের যে আগ্রহ, এই আগ্রহের আমার কাছে একটা ফ্রেমওয়ার্ক আছে। আমি একটু বলে নিই, আমি এখানে অনেক কথা বলবো, কারণ আমিও কিন্তু ওই পূর্ববর্তী কোনো এক বক্তার মতো যে অনেকদিন এরকম পাবলিক লেকচার দিই। মানে গত 1 বছরের মধ্যে একটা পাবলিক লেকচার দিয়েছিলাম, যে প্রথম ডায়ালগ যেটা হয়েছিল আলী রিয়াজে, যেটা আয়োজন করেছিলেন এই সংস্কার কমিশনের পক্ষ থেকে বা কাদের পক্ষ থেকে, ওই সেখানে অনেক বছর পাবলিক লেকচার। আমি ক্লাসরুম লেকচারার, আমি ক্লাসরুমে কথা বলি, কাজে আমি অনেক কথা এখানে বলবো যেগুলো হলো একান্তই আমার ভাবনা। এগুলো অনেক কিছু আমি প্রমাণ করতে পারবো না, কাজে এগুলোকে আপনাদের ভাবনার খোরাকি হিসেবে না, এগুলোর উপর আপনারা ভাবেন। আমার একটা ফ্রেমওয়ার্ক আছে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা ভারতের দিক থেকে দেখলে পরে কি তাকে তাড়িত করে। আমি আপনাদের একটা রিপোর্টের কথা বলবো, হ্যান্ডারসন ব্রুকস রিপোর্ট। এটাকে বলে হ্যান্ডারসন ব্রুকস ভগত রিপোর্ট। এটা 62 সালে ভারতের সাথে চীনের একটা যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল এবং সেই শোচনীয় পরাজয়ের পরে ভারত তার ভূখণ্ড হারিয়েছিল। নেহরু সেই সময় এই স্টাডিটা কমিশন করেছিলেন। স্টাডিতে বলা হয়েছিল যে দেখতে যে হোয়াট ওয়েন্ট রং, কি কারণে ভারত পরাজিত হলো। আপনারা শুনলে অবাক হবেন, 62 সালের এই হ্যান্ডারসন ব্রুকস রিপোর্ট, এই হ্যান্ডারসন ব্রুকস নামটা এসছে, টিবি হ্যান্ডারসন ছিলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, আর জেনারেল পারমিন্দর সিং ভগত
ব্রিগেডিয়ার জেনারেল পারমিন্দার সিং ভগত, উনি ছিলেন সেই সময়কার ডিএমআই বলার ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, এবং সেই সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিক্টোরিয়া ক্রস পাওয়া খুবই আপনার খুব কি বলবো যে সৈনিক, একজন খুব সফল সৈনিক ছিলেন। এই রিপোর্টটা 62 সালের রিপোর্টটা কিন্তু এখনো ক্লাসিফাইড, এবং ওই হ্যান্ডারসন ব্রুকস ভগত রিপোর্ট আপনারা যদি গুগল সার্চ করেন বা উইকিপিডিয়াতে দেখেন বা আরো পড়াশোনা করেন, এর উপর মোটামুটি বই লেখা হয়েছে এর উপরে, যে এটা নিয়ে ভারতের মধ্যেই, ভারতের সিভিল সোসাইটির মধ্যেই এক ধরনের একটা পাজল আছে যে 62 সালের রিপোর্ট এখন পর্যন্ত ক্লাসিফাইড রাখার কি কোনো যৌক্তিকতা আছে, এটা গোপনীয় রাখা হচ্ছে। হঠাৎ করে বিজেপি সরকার গঠনের আগে তারা কংগ্রেসকে বলল, পার্লামেন্টে বা কোথাও তারা বললো যে এটা, সাংবাদিকদের বললো বা কোথাও বললো, তারা পাবলিকলি বললো যে কংগ্রেস এটাকে ডিক্লাসিফাই করে না, কারণ হলো এখানে বলা হয়েছে যে নেহেরুর কি ভুলের কারণে এই আমরা 62 সালে হেরে গেছিলাম। কিন্তু তারপর যখন বিজেপি নিজে সরকার গঠন করে, তখন সাংবাদিকরা বিজেপির যে ডিফেন্স মিনিস্টার সেই সময়কার অরুণ জেটলি, তাকে প্রশ্ন করলেন, এখন আপনারা ডিক্লাসিফাই করেন, আপনারা তো বলেছিলাম একটা 62 সালের রিপোর্টটা আপনারা ডিক্লাসিফাই করতে চান। অরুণ জেটলি পার্লামেন্টে দাঁড়িয়ে পাবলিকলি বলেছেন অন রেকর্ড যে না না না, এই রিপোর্টটাকে ডিক্লাসিফাই করা যাবে না। কেন? উনি বলছেন যে শব্দটা সেটা হলো এই রিপোর্টের মধ্যে যা আছে তার কারেন্ট অপারেশনাল ভ্যালু আছে। যারা মানে ধরে নিচ্ছে এখানে মিলিটারি ব্যাকগ্রাউন্ডে কোনো লোক নাই, মানে কারেন্ট অপারেশনাল ভ্যালু, মানে এর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা এখন আমরা ব্যবহার করি। এই কারেন্ট অপারেশনাল ভ্যালু এই রিপোর্টের মধ্যে কি থাকতে পারে 62 সালের রিপোর্ট, যেটা 2024 সালে বা 2007 সালে উনি এই কথা বলেছেন যে কারেন্ট অপারেশনাল ভ্যালু থাকতে পারে। এবং বাইরে আজকে 2025 সালে এসে ওটা ডিক্লাসিফাই তারা করেনি। নেভেল ম্যাক্সওয়েল বলে এক সাংবাদিক অস্ট্রেলিয়ান, তিনি দাবি করেন যে তিনি এই 1200 পাতার যে প্রথম ভলিউমটা, মাত্র 2টো কপি তৈরি করা হয়েছিল, তার কোনো কপি নাই, গোপনে লুকিয়ে রাখা হয়েছে কিছু লোকের চোখের জন্য। উনি প্রথম ভলিউমটা উনি বলছেন ওনার হস্তগত হয়েছে, এবং উনি দেখেছেন এবং উনি বলেছেন এর মধ্যে কি কি আছে, এবং উনি একটা বইও লিখেছেন উনি, ইন্ডিয়াস চায়না ওয়ার। আমার ফ্রেমওয়ার্কটা হলো, এগেন আমি একেবারে ক্লাসরুম লেকচার হিসেবে এটা বলছি, পাবলিকলি বলা সম্ভব না এটা, কারণ প্রমাণ সাপেক্ষ, যে ওই রিপোর্টে এমন কিছু বলা হয়েছিল এই পূর্ববঙ্গ সম্পর্কে বা পূর্ব পাকিস্তান সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে, যে এই ভূখণ্ড আমাদের দরকার নর্থ ইস্টকে ডিফেন্ড করার জন্য, ভারতের নর্থ ইস্টকে ডিফেন্ড করার জন্য এই ভূখণ্ডকে দরকার, যে কারণে তারা এই সেন্সিটিভিটির কারণে 2025 সালে এসেও তারা এটাকে ডিক্লাসিফাই করতে পারে না। এটা একটা হাইপোথেসিস, এটা সম্পূর্ণ ভুল হতে পারে। কিন্তু আমি ভারতের এই আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে সব আচরণকে, আপনি ইউ নেম ইট, এনিথিং অ্যান্ড এভরিথিং, ভারতের বাংলাদেশ নিয়ে যত আচরণ, সব আচরণকে আমি ব্যাখ্যা করতে পারি এই ফ্রেমওয়ার্ক। আমি দেখি এই ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যাখ্যা করা যায়। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, তো একজন বলেছেন এবং আমি সম্পূর্ণ অ্যাগ্রি করি, যে দক্ষিণ এশিয়ার, আমি আগে বলেছি এই কথা, যে ভারতের অন্য সব প্রতিবেশীর থেকেও বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে, এবং একমাত্র কারণ হলো ভারতের নর্থ ইস্ট। ভারতের সাথে মালদ্বীপের যে মালদ্বীপের যে সম্পর্ক, নেপালের যে সম্পর্ক বা ভুটানের যে সম্পর্ক, এগুলো গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কিন্তু এই কোন রাষ্ট্রেরই একটা উত্তর পূর্ব ভারত নাই যার একটা সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, এবং এই সিকিউরিটি ভালনারেবিলিটি হলো একটা পার্মানেন্ট ভালনারেবিলিটি, এটা যাবে না, কখনোই যাবে না। এই ম্যাপ যদি থাকে, এবং এই সিকিউরিটি ভালনারেবিলিটি এই কারণে নয়, এটা দ্বিবিধ, এই কারণে নয় যে শুধুমাত্র এখানে আপনার চীনের একটা হুমকি আছে, বরং এই কারণে যে এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, সেভেন সিস্টার্স যেটাকে আমরা বলি, সেটিকে ভারত সেই অর্থে কখনো ইন্টিগ্রেট করতে পারে না, সেটি ভারতের অংশ হতে পারে না। সেই জনগণের মধ্যে যে শুধু ওই যে বিচ্ছিন্নতাবাদী যে প্রবণতা রয়েছে তা নয়, শুধু আমি ওই ইনসার্জেন্সি কথা বলছি না বা যুদ্ধের কথা বলছি না, যার অনেকটা এখন স্থিমিত হয়ে এসেছে, নানা ধরনের নেগোসিয়েশনস আছে, বিভিন্ন পর্যায়ে এটি আসে, কখনো ফ্লেয়ার আপ করে। সেটি ছাড়াও যদি আপনি দেখেন যে সেখানকার মানুষ কিভাবে ভাবে তাদের যে ভারতীয় পরিচয় বা ইন্ডিয়ান আইডেন্টিটি, সেটি প্রশ্ন সাপেক্ষ। ফলে এগুলো ভারতের একটা সিকিউরিটি ভালনারেবিলিটি এবং একটি কনসার্ন। এখন কথা হলো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, আমরা এটা নিয়ে আমরা কেন কথা বলবো, এটা আমাদের বোঝা জরুরি কেন। আমি একটা লেখা লিখেছিলাম, আজকের জন্য কিন্তু এটা পড়ার সময় হবে না 15 মিনিটের মধ্যে, আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। এটা খুব ইন্টারেস্টিং লেখা। লেখাটা হলো যে আমি এমনভাবে লিখেছিলাম যে এটা ভারতের জন্য একটা রূপরেখা, যে ভারতের কেমন বাংলাদেশ নীতি হওয়া উচিত। মানে আমি বাংলাদেশের অডিয়েন্সকে বলছি যে ভারতের কেমন বাংলাদেশ নীতি হওয়া উচিত, কিন্তু এটি হলো আমার স্বপ্ন বা আমার চাওয়া আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি এভাবে দেখি। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই, যেটা হলো যে প্রথম কথা যেটা আমি বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন আমার ধারণা, আমার বিশ্বাস,
সেটি হলো যে 1971 সালে এই যে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের অভ্যুদয় হলো 9 মাসের মহান মুক্তিযুদ্ধ শেষে, এটি সম্ভব হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের আপামর জনগণের যে অপরিসীম ত্যাগ এবং এই অপরিসীম ত্যাগের মাধ্যমে এবং আত্মদানের মাধ্যমে। অন্য আর কোনো কারণ ছিল না। এটা আবেগে মনে হতে পারে, কিন্তু এটি সত্য। এই একমাত্র মানুষের অপরিসীম ত্যাগ এবং আত্মদানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এটা কেন আজকের আলোচনার জন্য রেলেভেন্ট? এই কারণে রেলেভেন্ট যে দ্বিতীয় কথাটা হলো যে এই বাংলাদেশের অভ্যুদয় ভারতের জন্য একটা অপরিসীম, আমি বলবো যে একটা সম্ভাবনা সৃষ্টি করেছিল। অসাধারণ একটা সম্পর্ক হতে পারতো ভারতের সাথে আমাদের, যেটা ভারত প্রথম থেকে অবহেলা করেছে এবং এটা লুজ করেছে। একটা গোল্ডেন অপরচুনিটি তারা লুজ করেছে ভারত। কি হতে পারতো, কিভাবে লুজ করেছে আপনারা জানেন। যে কেউ একজন বলেছে এখানে যে 72 সালে যে তথাকথিত মৈত্রী চুক্তি, তারপর 75-এ যে একতরফা ভাবে সে ফারাক্কাকে কমিশন করলো, একতরফা ভাবে নদীর পানিকে সে সরিয়ে নিল। তারপর আমরা দেখেছি যে নানান অজুহাতে সে সীমান্ত হত্যা জারি রেখেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, এবং যে অমীমাংসিত সীমান্ত ছিল সেটিও সে বহু বছর পরে সে এটার মীমাংসা করেছে, ঝুলিয়ে রেখেছিল। যদিও সেটা বড়ভাবে সেলিব্রেট করেছে যে আমরা বাংলাদেশের সাথে আমাদের সীমানার যে অমীমাংসিত সীমানা সেটি নির্ধারণ করেছি। ফলে এই যে একটা দীর্ঘস্থায়ী উদাসীনতা, এটা সম্পূর্ণ নতুন মাত্রা লাভ করে গত 16 বছর। একটা তো উদাসীনতা ছিলই ঐতিহাসিকভাবে, কখনো ভারত আমাদেরকে সিরিয়াসলি নেয়নি, আমাদের যে যোগ্য মর্যাদা সেটি দেয়নি। কিন্তু এটি নতুন একটা, আমরা দেখি যে একটা নতুন একটা মাত্রা লাভ করে 16 বছরে, যেখানে একটা টেকসই সম্পর্ক স্থাপনের পরিবর্তে, মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সেটি দলের সাথে সম্পর্ক স্থাপন করে, ফলে পার্মানেন্টলি ভারত বাংলাদেশের মানুষকে হারায়। কেন ভারত আজকে মুস্তাহিন জহির বললেন যে ভারতীয় সেনাপ্রধান বলেছে, সেনাপ্রধানরা কখনো এরকম বক্তব্য দেয় না, বলেছে বাংলাদেশে এই সরকারের সাথে আমরা সম্পর্ক করবো না, আর এর কোনো ম্যান্ডেট নাই, আমরা পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা করবো। কেন ভারত এই কথা বলে জানেন? এটার আমার একটা ব্যাখ্যা আছে। এই কারণে যে ভারত জানে যে বাংলাদেশের মানুষকে সে পার্মানেন্টলি হারিয়েছে, চিরদিনের জন্য হারিয়েছে। বাংলাদেশের মানুষের আস্থা ফিরে পাওয়া, ওই যে 71 সালে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি সে হারিয়েছে। এটা আবার কবে সে ফিরে পাবে সে জানে না। কাজে সে অপেক্ষা করবে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য, যে গভর্নমেন্টের সাথে সে পলিটিক্যাল এনগেজ করবে। এবং কিভাবে পলিটিক্যাল এনগেজ করবে জানেন? ঠিক শেখ হাসিনা সরকারের সাথে যেভাবে সে চাপ প্রয়োগের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে সে, শেখ হাসিনা সরকারের হয়তো চাপ প্রয়োগ বল প্রয়োগ করা লাগেনি, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে যে তার একতরফা ভাবে সুবিধা আদায় করা, সেটি সে করতে পারবে এবং এটি সে করবে। এটি যে করবে এটি কোনো আবেগী কথা না। এটা আমি একটা আলামত আপনাকে বলি। আলামত হলো এই যে ভারত যে এই যে ক্রমাগত ভাবে বলে যাচ্ছে, একটা মিথ্যা বয়ান সে তৈরি করছে। এই যে সে বলছে যে সংখ্যালঘু নির্যাতন, মানে টার্গেটেড নির্যাতন সংখ্যালঘু হওয়ার কারণে, শুধুমাত্র সেই কারণে তার এইগুলো, এই যে ভারত এক ধরনের একটা সেলফ ডিনায়ালের মধ্যে আছে। ভারত খুব ভালোভাবেই বুঝেছে 5ই আগস্টের পরে কি ঘটেছে। এটা যে ভারতের জন্য কত বড় হলো আন্তর্জাতিক সম্পর্কের সামান্য ধারণা আছে। যে সাংবাদিক হতে পারে, এমনকি অ্যানথ্রোপোলজির একজন ছাত্র হতে পারে, ইতিহাসের ছাত্র হতে পারে, সাহিত্যের ছাত্র হতে পারে, সেও বুঝবে এর জন্য আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এটা বিশাল ব্লো ভারতের জন্য, যে সে একটা সৌধ সে করেছিল, যে একটা সৌধ বললাম, সৌধ না হয়ে এটা অন্য কিছু হতে পারে, যে একটা মেকানিজম, একটা অ্যাপারেটাস সে করেছিল, যেভাবে সেটা স্বার্থ একরকম একতরফাভাবে আদায় করে নিতে পারতো। এটা আবার কবে ভারত এটা পারবে, তাকে একেবারে জিরো থেকে এটা শুরু করতে হবে। কাজে এটা ভারতের জন্য একটা, আমি মনে করি, বড় ব্লো। আমি চট করে শুধু সেই জায়গায় চলে যাই, আমার অনেক বড় লেখা ছিল, এটা পড়া সম্ভব না এখন। আমি শুধু বলি যে ভারতের কাছ থেকে আমরা কেমন আচরণ আশা করতে পারি, তার কতগুলো আমি পয়েন্টস জট করেছিলাম, সেটাই সংক্ষেপে বলি, খুব 2-3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করি। একটা হলো যে বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এটা কিন্তু ভারতের জন্য, আপনি যদি দেখেন, যদি সত্যি প্র্যাগম্যাটিক লিডারশিপ থাকতো, তাহলে তারা বুঝতো যে আমরা নতুন করে শুরু করব। মানে তারা জানে কত বড় ভুল তারা করেছে, হয়তো 1-2 সপ্তাহ সময় লাগতো বা 1-2 মাস সময় লাগতো বুঝতে যে এটা থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই। সো এটা একটা বিরাট বড় সম্ভাবনা সৃষ্টি করেছিল তাদের জন্য নতুন করে শুরু করার, কিন্তু সেই সম্ভাবনাকে ভারত কাজে লাগাতে পারেনি। কাজে আমি লিখেছিলাম এখানে যে সেই সম্ভাবনাকে সময় থাকতে ভারতের কাজে লাগাতে হবে। এগুলো হবে না, কিন্তু আমি বলছি। এবং কি হতে পারে, এটা হতে হবে এভাবে যে ভারতের যে পররাষ্ট্রনীতি সেটা হতে হবে বাস্তবসম্মত এবং পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে। এখানে মিথ্যা বা অপতথ্য বা এই ধরনের যে ক্যাম্পেইন সে অবিরত চালিয়ে যাচ্ছে, এগুলো আসলে ইভেন্চুয়ালি শেষ পর্যন্ত এগুলো কোনো ফলই এগুলো আর প্রসব করতে পারবে না। কাজে একটা জিনিস বুঝতে হবে যে ভারতের সাথে আমাদের প্রাকৃতিকভাবেই নানান ধরনের বহুমাত্রিক অসামঞ্জস্য, অসমতা রয়েছে,
এবং কাজে ভারতের কিন্তু এটা ওনাসটা ভারতের উপরে, যে ভারতকে সংবেদনশীল হতে হবে তার পররাষ্ট্রনীতি প্রণয়নে, যেখানে সে ভারতের যে বাংলাদেশের যে সংবেদনশীলতাগুলো সেগুলোকে সে যেন কগনিজেন্সে নেয়। আমাদের যে সমস্যাগুলো ভারতের সাথে, এগুলোকে সমস্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে এগুলো সমস্যা, এবং বাংলাদেশের জনগণকে আস্থায় নিয়ে এটা করতে হবে। এবং এই সংখ্যালঘু নির্যাতনের যে কার্ড, এটা আমি আর 1 মিনিটে শেষ করবো, 15 মিনিট শেষ হয়ে গেছে। এই কার্ড খেলা বন্ধ করতে হবে। ভারতে বুঝতে হবে যে সেটা নিজস্ব সংখ্যালঘুকে যে জনগোষ্ঠী তাকে সে সুরক্ষা দিতে পারে না। কাজে এটা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তার যে কনসার্ন, এটা খুবই সুপারফিশিয়াল। এবং দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধানে রোড ম্যাপ প্রকাশ করতে হবে। আমাদের বুঝতে হবে কি, পানির কথা বলেছেন মোস্তাইন জহির, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু আমাদের পানি দিবে না, আপনারা খেয়াল রেখেন। শুনুন, আমরা সব সমস্যার সমাধান এখানে বসে করতে পারবো না, কিন্তু খুব জরুরি হলো আপনাদের জেনারেশনের জন্য সমস্যাগুলোর স্বরূপ বোঝা। এগুলো আবেগের বিষয় না, এগুলোর টেকনিক্যাল আসপেক্ট গুলো বোঝা। সামনের বছর গঙ্গার পানি চুক্তি 30 বছরের শেষ হবে 2026 সালে। এটা নিয়ে কোথাও কোনো আলোচনা নাই। পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মধ্যে মাস্কাটে তাকে বলেছে যে এটা নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। আপনি নিশ্চিত থাকেন আগামী 30 বছর একটা চুক্তি ভারতের সাথে হবে না। যদি হয়, সেই চুক্তির বিনিময়ে ভারত অনেক বেশি কিছু দাবি করবে, অনেক কিছু আদায় করতে চাইবে। আমি মুস্তাহিন জহিরের সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করে শেষ করবো, আমার অনেকগুলো পয়েন্ট ছিল, সেখানে যাব না। সেই পয়েন্টটা হলো যে ভারত যদি আমাদের না দেয়, তাহলে আমরা কি করব? আমাদের অনেক লেভারেজ আছে, আমাদের কার্ডগুলোকে সেগুলো আমাদের বুঝতে হবে, সেগুলোকে আলোচনায় আনতে হবে। ভারতের ভালনারেবিলিটি, ভারত একতরফাভাবে কানেক্টিভিটি পেয়ে গেছে। শুনুন, ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু খুব উইন উইন হতে পারে। আমি একটা বড় 1 ঘন্টা লিখতে দিতে পারি শুধু ভারতের সাথে আমাদের সম্পর্ক উইন উইন কিভাবে করা যায়, আমরা ভারত থেকে জিততে পারি, ভারত কিভাবে আমাদের কাছ থেকে জিততে পারে। আমাদের ভারতকে দেওয়ার মতো অনেক কিছু আছে। সো ওই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, নেগোশিয়েট করতে হবে। তো বোঝাপড়ার জন্য আমাদের জ্ঞান এবং আমাদের বোঝা জরুরি, এবং সেটা আমার মনে হয় যে আমাদের মধ্যে এই আলোচনাটা জারি রাখা জরুরি। অন্য কোনো বিষয় থাকলে প্রশ্নোত্তর আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।